আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার প্রতিদিনের জীবনের সাথে খুব গভীরভাবে জড়িয়ে আছে, আর তা হলো আমাদের গোশত খাওয়ার অভ্যাস। একটু খেয়াল করলেই দেখবেন সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় আজকাল প্রায় এমন সব আলোচনা চোখে পড়ে যা থেকে মনে হতে পারে বিশ্বের মানুষ হয়তো ধীরে ধীরে গোশত খাওয়া ছেড়েই দিচ্ছে। কিন্তু মজার ব্যাপার কি জানেন, যখন আমরা ধারণা বা আবেগের বাইরে গিয়ে একেবারে সলিড ডেটার দিকে তাকাই, তখন সম্পূর্ণ ভিন্ন একটা বাস্তবতা আমাদের সামনে এসে দাঁড়ায়। গত ৫০ বছরে বিশ্বজুড়ে মানুষের গোশত খাওয়ার অভ্যাসে আসলে ঠিক কী ধরনের পরিবর্তন এসেছে, আজ আমরা খাঁটি পরিসংখ্যানের মাধ্যমে তারই গভীরে প্রবেশ করব। পুরো বিষয়টি পরিষ্কারভাবে বোঝার জন্য আজকের এই বিশ্লেষণকে আমরা মূলত ৬টি ধাপে সাজিয়েছি। আমরা শুরু করব গোশতমুক্ত আন্দোলন দিয়ে। এরপর একে একে গত ৫০ বছরের প্রগতি, সম্পদ ও গোশতের ব্যবহারের মধ্যে সম্পর্ক, মধ্যম আয়ের দেশগুলোর উত্থান, পোল্ট্রির দিকে মানুষের বর্তমান ঝোঁক এবং সবশেষে গোশতের ভবিষ্যৎ নিয়ে কথা বলব। তো চলুন প্রথমে গোশতমুক্ত আন্দোলন বা মিটলেস মুভমেন্ট নিয়ে একটু আলোচনা করা যাক। বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে আজকাল এই সাংস্কৃতিক পরিবর্তনটা বেশ চোখে পড়ার মতো। আপনারা হয়তো খেয়াল করেছেন, স্বাস্থ্যকর জীবনযাপন, পরিবেশ রক্ষা কিংবা পশু পাখির অধিকারের কথা ভেবে অনেকেই আজকাল প্রাণীজাত খাবার এড়িয়ে চলার কথা বলছেন। পরিসংখ্যানও কিন্তু সেটাই বলছে। লন্ডনের মতো ব্যস্ত শহরে প্রতি ৩ জনের মধ্যে একজন মানুষ গোশত খাওয়া একেবারে ছেড়ে দেয়া বা অন্তত কমিয়ে আনার অঙ্গীকার করেছেন। আমেরিকাতে তো এই হার আরও বেশি। সেখানে প্রতি ৩ জনে ২ জন মানুষ তাদের খাদ্য তালিকা থেকে গোশতের পরিমাণ কমাচ্ছেন। এমনকি আপনাদের হয়তো মনে আছে ২০১৮ সাল থেকে বিশ্বব্যাপী প্রতি সপ্তাহের সোমবারকে মিটলেস মানডে বা গোশতমুক্ত দিন হিসেবে পালন করার একটা বড় প্রচারণাও শুরু হয়েছে। কিন্তু এখানেই আসলে একটা বড় প্রশ্ন এসে যায়। এই যে আমরা এত এত ট্রেন্ড বা প্রচারণার কথা শুনছি, এগুলো কি আসলেই বিশ্বজুড়ে খুব বড় কোনো প্রভাব ফেলছে? পশ্চিমা দেশগুলোর এই জনপ্রিয় ধারণাগুলো কি পুরো পৃথিবীর বাস্তব চিত্রকে তুলে ধরে? চলুন এবার আমরা ধারণা থেকে সরে গিয়ে একেবারে খাঁটি ডেটার দিকে তাকাই। গত ৫০ বছরের ঐতিহাসিক তথ্যের সাথে বর্তমান এ ধারণাকে মেলালে কিন্তু এক অভাবনীয় বৈপরীত্য চোখে পড়ে। সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো একটা বিশাল সংখ্যা, ৩৩ কোটি টন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ২০১৭ সালে বিশ্বজুড়ে উৎপাদিত গোশতের মোট পরিমাণ ছিল এটি। পরিস্থিতিটা একটু সহজে বোঝাই। ১৯৬০-এর দশকে সারা বিশ্বে গোশত উৎপাদিত হতো মাত্র ৭ কোটি টন, আর এই কয়েক দশকের ব্যবধানে তা লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে ৩৩ কোটি টনে। অর্থাৎ গত ৫০ বছরে গোশতের উৎপাদন বেড়েছে প্রায় ৫ গুণ। কিন্তু কেন এই অভাবনীয় বৃদ্ধি? এর কারণটা মূলত দ্বিমুখী। একদিকে যেমন পৃথিবীতে মানুষের সংখ্যা বেড়েছে, ১৯৬০-এর দশকের প্রায় ৩০০ কোটি থেকে এখন আমরা ৭৫০ কোটিরও বেশি। স্বাভাবিকভাবেই এত মানুষের খাদ্যের যোগান দিতে উৎপাদন তো বাড়াতেই হবে। কিন্তু শুধু এটাই একমাত্র কারণ নয়। গত অর্ধ শতাব্দীতে মানুষের বৈশ্বিক গড় আয়ও ৩ গুণের বেশি বেড়েছে। তার মানে হল, পৃথিবীতে শুধু যে মানুষের সংখ্যাই বেড়েছে তা নয়, গোশত কিনে খাওয়ার মতো সামর্থ্যবান মানুষের সংখ্যাও এখন আগের চেয়ে বহুগুণ বেশি। আর এই পয়েন্টটা থেকেই আমরা বুঝতে পারি সম্পদ আর গোশত খাওয়ার পরিমাণের মধ্যে আসলে একটা বৈশ্বিক বিভাজন বা বৈষম্য রয়েছে। এই বৈষম্যের চিত্রটা কিন্তু বেশ অবাক করার মতো। ডেটা বলছে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোতে একজন মানুষ বছরে গড়ে ১০০ কেজিরও বেশি গোশত খান। একটু কল্পনা করুন তো, এটা প্রায় ৫০টি মুরগি বা একটা আস্ত গরুর অর্ধেকের সমান। পশ্চিম ইউরোপের দেশগুলোতেও এই পরিমাণ বছরে প্রায় ৮৫ থেকে ৯০ কেজি। অথচ ইথিওপিয়ার মতো দেশের দিকে তাকালে আমরা দেখি সেখানে বছরে মাথাপিছু গোশত খাওয়ার পরিমাণ মাত্র ৭ কেজি। মানে ধনী দেশগুলোতে যেটা রোজকার সাধারণ খাবার, বিশ্বের একটা বড় অংশে সেটা এখনও রীতিমতো বিলাসবহুল একটা আইটেম। সবচেয়ে কম গোশত খাওয়া দেশগুলোর তালিকায় চোখ রাখলে দেখা যায় হাইতি, নাইজেরিয়া, ভারত এবং বাংলাদেশের নাম। পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে বছরে মাথাপিছু মাত্র ৩.৪ কেজি গোশত খাওয়া হয়। এর মধ্যে আবার মূলত পোল্ট্রি বা ফার্মের মুরগিটাই বেশি থাকে। গরুর গোশতের দাম চড়া হওয়ায় তা বেশিরভাগ ক্ষেত্রেই কোরবানির ঈদের মতো উৎসব বা বিশেষ আয়োজনে সীমাবদ্ধ থাকে। এখানে খুব পরিষ্কারভাবে বোঝা যায় অর্থনৈতিক সামর্থ্য কিভাবে মানুষের প্রোটিন গ্রহণের মাত্রাকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু এখানেই শেষ নয়। বিশ্বজুড়ে গোশতের চাহিদা এত বিপুল পরিমাণে বাড়ার মূল কারণটা আসলে লুকিয়ে আছে মধ্যম আয়ের দেশগুলোর এই অর্থনৈতিক উত্থানের মধ্যে। মধ্যম আয়ের দেশগুলোতে কিভাবে রাতারাতি পরিবর্তন এসেছে তার একটা নিখুঁত উদাহরণ হতে পারে চীন। ৬০-এর দশকে চীনে একজন মানুষ বছরে মাত্র ৫ কেজিরও কম গোশত খেতেন। এরপর ৮০-র দশকে যখন তাদের অর্থনীতি বদলাতে শুরু করল, তখন তা বেড়ে দাঁড়াল ২০ কেজিতে। আর এখন সেই সংখ্যাটা লাফিয়ে পৌঁছেছে প্রায় ৬০ কেজিতে।
সোজা কথায়, যখনই কোনো দেশে বিপুল সংখ্যক মানুষ দারিদ্র্যসীমা পেরিয়ে মধ্যবিত্ত শ্রেণীতে প্রবেশ করে, তখন তাদের দৈনন্দিন খাদ্য তালিকায় সবার আগে যে বড় পরিবর্তনটা আসে তা হল প্রাণীজাত প্রোটিন বা গোশত খাওয়ার পরিমাণ বেড়ে যাওয়া। তবে অর্থনীতি যে সবসময় সবকিছুর নিয়ামক হবে তা কিন্তু নয়। এর চমৎকার কিছু ব্যতিক্রমও আছে। ব্রাজিলের মতো দেশে ৯০-এর দশকের পর অর্থনীতি বড় হওয়ার সাথে সাথে গোশত খাওয়ার পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে ঠিকই, কিন্তু ভারতের চিত্র সম্পূর্ণ ভিন্ন। গত কয়েক দশকে ভারতের মানুষের গড় আয় প্রায় ৩ গুণ বেড়েছে, অথচ মাথাপিছু গোশত খাওয়ার পরিমাণ সেই ৪ কেজিতেই আটকে আছে। কেন? কারণটা হল সাংস্কৃতিক এবং ধর্মীয় বিশ্বাস। অর্থনীতি খাদ্যাভ্যাসকে প্রভাবিত করলেও শতাব্দী প্রাচীন ধর্মীয় রীতিনীতি অনেক সময় সেই অর্থনৈতিক ধারাকেও পাশ কাটিয়ে যায়। এতক্ষণ তো আমরা উন্নয়নশীল দেশগুলোর কথা বললাম। এবার চলুন আবার একটু পশ্চিমা দেশগুলোতে ফিরে যাই এবং তাদের বাস্তবতাটা দেখি। শুরুতেই আমরা বলেছিলাম পশ্চিমা বিশ্বে অনেকেই গোশত খাওয়ার পরিমাণ কমিয়ে দেওয়ার কথা বলছেন, কিন্তু তারা কি সত্যিই গোশত খাওয়া কমাচ্ছে? যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তর বা ইউএসডিএ এবং ইউরোপীয় ইউনিয়নের একদম সাম্প্রতিক ডেটা কিন্তু বলছে না, উন্নত দেশগুলোতে গোশত খাওয়ার মোট পরিমাণ মোটেও কমেনি, বরং এটা বেশ স্থিতিশীল আছে এবং কিছু কিছু ক্ষেত্রে উল্টো বেড়েছেও। তাহলে আসলে পরিবর্তনটা হলো কোথায়? আসল পরিবর্তনটা খাওয়ার পরিমাণে আসেনি, এসেছে গোশতের ধরনে। বর্তমানে যুক্তরাষ্ট্রে যে পরিমাণ গোশত খাওয়া হয় তার অর্ধেকই হল পোল্ট্রি বা হাঁস মুরগির গোশত, আর বাকি অর্ধেক হল রেড মিট বা লাল গোশত। অথচ ৭০-এর দশকে মোট গোশতের মাত্র ২৫% ছিল পোল্ট্রি। এর মানে হল মানুষ আসলে গোশত খাওয়া ছাড়েনি, তারা শুধু স্বাস্থ্য আর পরিবেশের কথা ভেবে রেড মিট খাওয়া কমিয়ে তার জায়গায় প্রচুর পরিমাণে মুরগির গোশত খাওয়া শুরু করেছে। তাহলে সব মিলিয়ে এই বিপুল পরিমাণ গোশত উৎপাদন আর আমাদের খাওয়ার অভ্যাসের ভবিষ্যৎ প্রভাবটা আসলে কি? চিকিৎসা বিজ্ঞান খুব স্পষ্টভাবে বলছে, পরিমিত পরিমাণে গোশত খাওয়া মানুষের পুষ্টির জন্য অবশ্যই দরকারি, কিন্তু পশ্চিমা দেশগুলোর মতো মাত্রাতিরিক্ত গোশত খাওয়া লাভের চেয়ে ক্ষতিই বেশি করে। অতিরিক্ত রেড মিট এবং প্রসেসড মিট মানুষের হৃদরোগ, স্ট্রোক এবং ক্যান্সারের ঝুঁকি ব্যাপকভাবে বাড়িয়ে দেয়। হ্যাঁ, রেড মিট থেকে পোল্ট্রির দিকে সরে আসাটা স্বাস্থ্য এবং পরিবেশ দুই দিক থেকেই খুব ভালো একটা পদক্ষেপ, কিন্তু বিজ্ঞানীরা সতর্ক করে দিচ্ছেন, শুধু ধরন বদলালেই হবে না। বিশ্বজুড়ে আমরা সামগ্রিকভাবে যে বিপুল পরিমাণ গোশত খাচ্ছি সেই পরিমাণটাতেও এখন পরিবর্তন আনা ভীষণ জরুরি। আর এই কথাটাই আমাদের আজকের আলোচনার একদম শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়ে আসে। বর্তমানের এই মাত্রাতিরিক্ত উৎপাদন, পরিবেশ ও জলবায়ুর ওপর তার বিরূপ প্রভাব আর আমাদের স্বাস্থ্যগত ঝুঁকির কথাগুলো একসাথে মেলালে একটা অত্যন্ত গভীর এবং ভাবনার উদ্রেককারী বার্তা পাওয়া যায়। সোর্স ম্যাটেরিয়ালে খুব সুন্দর একটা কথা বলা হয়েছে, গোশতকে আবারও বিলাসবহুল খাবার হিসেবে বিবেচনা করার সময় এসেছে। একটু ভেবে দেখুন, একটা সময় ছিল যখন গোশত কেবল বিশেষ উৎসব বা আয়োজনেই খাওয়া হতো, প্রতিদিনের ডায়েটে নয়। হয়তো আমাদের এই পৃথিবীর স্বার্থে এবং আমাদের নিজেদেরই সুস্থতার স্বার্থে সেই পুরনো ধারণায় ফিরে যাওয়ার বিষয়টা নিয়ে নতুন করে ভাবার সময় সত্যি চলে এসেছে। আজকের এই আয়োজনে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।